অবশ্যই অরূপ বিশ্বাস, আজকে পুলিশ তাকে খুঁজছে এবং রীতিমতো তল্লাশিতে নেমেছে। পরের প্রতিবেদন। এই দুজনকে সবসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে, দলীয় অনুষ্ঠান হোক কিংবা সরকারি অনুষ্ঠান। একদিকে ববি হাকিম, অন্যদিকে অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে বিপর্যয়ের পর এখন যখন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা, তখন অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারার মধ্যে এই ফারাক। মেসিকাণ্ডে মহাবিপাকে পড়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারের পর সোমবারও তলবেড়ানোয় তাকে খুঁজছে পুলিশ। আর এদিনই রক্ষা কবচ চেয়ে তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে জোড়া চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার থানায় তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে রবিবার তার বাড়িতে পৌঁছে যায় নিউ আলিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। রবিবার বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে। কিন্তু এদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পালিয়ে আর যাবেন কোথায়? আগে তো সুরুচির সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবেন? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। এই পরিস্থিতিতে সোমবার অরূপ বিশ্বাসের দ্রুত শুনানির আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি। সূত্রে খবর, তাকে খুঁজছে পুলিশ। এরপর কি হবে? কি হবে একদা রাজ্যের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রীর? সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। বিশ্বনাথ, এখনো 1.5 মাস হয়নি, তার মধ্যে ছবিটা পাল্টে গেল। মানে দেখুন, মানে যে তদন্তটা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হচ্ছে, এটা একটা আইনের পথে চলছে, কিন্তু সারা পশ্চিমবাংলার মানুষের কিন্তু মাথা হেট হয়ে গেছিল। এমন একটা বিষয় যে পশ্চিমবাংলাকে ভারতবর্ষের ফুটবলের মক্কা বলা হয়, আমাদের গর্বের জায়গা ফুটবল, এবং সেই মেসিকে এনে যেভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল এবং যে ঘটনাগুলো পরপর ঘটেছিল একজন প্রভাবশালী মানে বলে তিনি, মানে এটা কিন্তু সত্যি বলতে হয়তো উনি কাঠগড়ায় দাঁড়াবেন, উনি হয়তো শেষ পর্যন্ত ওনার শাস্তি হবে, কিন্তু যে ক্ষতিটা বাঙালির জন্য হয়ে গেছে, যে ইমেজটা আমাদের নষ্ট হয়েছিল, সেটা কিন্তু ফিরে আসা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরে ওইরকম একটা ঘটনার পরেও তদন্তটা কিন্তু এগিয়ে নিয়ে যান, একটা সাজানো তদন্ত কমিটি তৈরি করেছিলেন বটে, এবং সামান্যতম কিন্তু উদ্যোগ নেননি যে ঠিক আছে আমি প্রবলেমটাকে লোকেট করি, যারা দায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করি। শেষ পর্যন্ত পাপ যে বাপকেও ছাড়ে না। আজকে জনতার রায়ে যখন ক্ষমতাচ্যুত হয়েছেন এই প্রভাবশালীরা, যাদেরকে ঘিরে থাকতো, এখন মানে মৌমাছির মতন ঘিরে থাকতো, আজকে লক্ষ্য করুন প্রত্যেকে ফেসবুকে আমি দেখছি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, না আমি তো এমনি এমনি যেতাম, আমি তো ছিলামই না, আমি তো ভাইফোঁটার টিকাই দিতাম না, উনি আমাকে ডেকেছে সৌজন্য দেখাতে গেছি। একজন আবার দেখি যে ইয়েতে গাড়িতে বসে বসে করছে, ভিডিও করছে যে আমি তো সৌজন্যর জন্য যেতাম। সৌজন্য করা কি অন্যায়? আরে বাবা, তোমরা দিনের পর দিন এই ধরনের প্রভাবশালীদেরকে ব্যবহার করেছো, প্রভাবশালীদের ব্যবহার করে তোমরা মানে কোথাও কাজ জুগিয়েছো, কোথাও বিভিন্ন প্রোগ্রাম জুগিয়েছো, কোথাও তাদেরকে ব্যবহার করে তোমাদের ব্যবসা বাণিজ্য বাড়িয়েছো। দিনের পর দিন তোমরা এই ধরনের প্রভাবশালীকে ব্যবহার করেছো, আর প্রভাবশালী তোমাদেরকে ব্যবহার করেছে তার নিজের প্রতিপত্তি তৈরি করবার জন্য। বেশ, আমি এই ব্যবহারের কথা এইখানে আসব, যে এই গোটা সম্পর্কগুলো যে কিভাবে চুরমার হয়ে গেল, শুধু 1 মাসে 1.5 মাসও হয়নি এখনো, 4 তারিখ আর আজকে হচ্ছে 8 তারিখ, তার মধ্যে ভাবুন ভাঙড়ে যে তৃণমূলের সাম্রাজ্য ছিল সেটা ভাঙলো, ফলতায় আজকে জাহাঙ্গীর গ্রেফতার হয়েছে, কিন্তু কথা হলো জাহাঙ্গীরের সেই সাম্রাজ্য যেভাবে গড়ে উঠেছিল, আমি কোনো দিন জনরোষ আইন হাতে নেওয়া তাকে সমর্থন করি না, আজও করব না, কিন্তু আমি বলছি কত দ্রুত এই স্বৈরাচারী শাসকের পতন হলো। আজকে যে ছবিটা দেখা গেল
ভাঙচুরের, সেটা নিন্দা করেও বলতে হবে যে ভয়ঙ্কর অন্যায়ের রাজত্ব চলেছিল ফলতায়। আজকে সাধারণ মানুষ কিন্তু কোথাও একটা রুখে দাঁড়ালেন। একদিকে গ্রেফতার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, একদা ফলতা শেষ কথা জাহাঙ্গীর পালানোর সময় ধরা পড়লেও পুলিশের হাতে। আর অন্যদিকে সোমবার সই জালিয়াতি কাণ্ডের তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিআইডি। এখন অব্দি একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির কাছে হাজিরা দেননি, কিন্তু খেল খতম হয়ে গেল তার ঘনিষ্ঠ পুষ্পার। প্রায় আড়াই সপ্তাহের লুকোচুরির পর ভারত নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গীর খানকে পাকড়াও করল রাজ্য পুলিশের এসটিএফ। ফলতাবাসী খুশি, যেভাবে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছিল 15 বছর ধরে, আগামী দিনে চাইবো অভিষেক ব্যানার্জিও অ্যারেস্ট হোক। 1 জুন হাজিরা এড়ানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। ইন্ডি জোটের বৈঠকের জন্য সোমবার দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হাজিরা না দেওয়ায় তার কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিশ দেয় সিআইডি। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে। প্রথম নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নোটিশে হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃতীয় নোটিশ সিআইডির তরফ থেকে সার্ভ করা হলো। এবং এই যে নোটিশ দেওয়া হলো, সেই নোটিশ যখন দেওয়া হয়েছে সেটি একটি কপি তারা রিসিভ করে নিয়েছেন এবং একটি কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি তার বাড়িতে কিন্তু তারা দিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয় এই সই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় যে নোটিশ, সেই নোটিশে সাড়া দিয়ে তিনি উপস্থিত থাকেন কিনা। এদিকে সোমবারই রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সমস্যা থাকতে পারে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। যেমনটা জানা যাচ্ছে যে নেপাল এবং বাংলাদেশ সীমান্ত, সেই জায়গায় কিন্তু আজকে এসটিএফ এর টিম ডায়মন্ড হারবার জেলা পুলিশকে সঙ্গে করে নিয়ে তারা হানা দেয় এবং সেখানে হানা দিয়ে তারা খবর পায় জাহাঙ্গীর খান নানা সময় নেপালে তার যাতায়াত ছিল এবং সেই মতো নেপালে তার একটা কানেকশন রয়েছে এবং সে একটা ঘর ভাড়া নেয়। সেই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে, তার পরিবারকে সঙ্গে করে, তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, এমনকি সন্তানকে নেপালের স্কুলে ভর্তি করে দিয়ে পাকাপাকিভাবে নেপালেই থেকে যাওয়ার পরিকল্পনা ছিল। জাহাঙ্গীর খানের জালে ধরা পড়ার খবর চাউর হতেই এভাবেই ক্ষোভ বিক্ষোভ রোষ আছড়ে পড়ল তার বাড়ি, পার্টি অফিস এবং গাড়িতে। জাহাঙ্গীর মতো নটোরিয়াস ক্রিমিনাল যে অ্যারেস্ট হয়েছে, আমরা ফলতাবাসী খুব খুশি। হিংস্র জন্তুকে যেভাবে মারা হয় সেইভাবে আমাকে লাঠিপেটা করলো। এই হাতটা 3টে টুকরো হয়েছে, এই হাতটা, এই আঙুলটা এখনো সোজা হয় না, এখন শান্তি ফিরে পেয়েছি। গাড়ি বাড়ির পাশাপাশি জাহাঙ্গীর খানের দলীয় কার্যালয়ে চলে ভাঙচুর। ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর তার যে শ্রীরামপুরের যে পার্টি অফিস, মূল পার্টি অফিস, যেখান থেকে বসে ফলতার মানুষের অভিযোগ যে 15 বছর ধরে অত্যাচার চালিয়েছেন, সেই পার্টি অফিস কার্যত জনরোষ আছড়ে পড়ল। জাহাঙ্গীরের পার্টি অফিস থেকে টেনে বের করা হয় ত্রাণের প্রচুর জিনিস। পনেরো বছর ধরে ফলতার মানুষকে কপালে বন্দুক ঠেকিয়ে ভোট দিতে দেয়নি, ভয় দেখিয়েছে, সবার শাস্তি হবে এবং তার বসেরও হবে। শুধু পুষ্পার নয়, পুষ্পার যে বস আছে তারও শাস্তি হবে। অপেক্ষা করুন। গড়াদের পিছনে জাহাঙ্গীর খান, আর কি চমক অপেক্ষা করছে? পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যাকে এবং যাদের কেন্দ্র করে এই এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, একেবারে কেন্দ্রবিন্দুতে যিনি, কাকলি ঘোষ দস্তিদার, এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কাকলিদি, প্রথম প্রশ্ন তো লোকে বলছে আপনিই কিংমেকার, এই গোটা বিষয়টার উদ্যোগী নাকি আপনি? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে এই বিজেপির কার্যত এনডিএকে সাপোর্ট করার সিদ্ধান্তটা এটা কবে নিলেন এবং এই প্রক্রিয়াটা যদি বলেন। দেখুন, আমি তো বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি জানেন। একদম, টু বি ভেরি স্পেসিফিক, প্রায় 42 বছর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করছি। আমি কিন্তু আজকে আসিনি এবং 2011-র পরেও সুখের পায়রার মতন আসিনি। উনি 84 সালে যখন প্রথম যাদবপুর লোকসভায় দাঁড়িয়েছেন, তখনও কর্মী হিসেবে কাজ করেছি এবং তারও আগের থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। 2011-র আগে যতগুলো আন্দোলন হয়েছে বাংলার মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, সিঙ্গুর বলুন, নন্দীগ্রাম বলুন, গড়বেতা বলুন, চমকাইতলা বলুন, নেতাই বলুন,
সব জায়গাতেই আমি ওনার পাশে ছিলাম, মার খেয়েছি, হাসপাতালে গেছি। উনি মরতে মরতে বেঁচে গেছেন, ওনাকে কোনো ডাক্তার তখন ভর্তি করতে চাননি। তখন কিন্তু উনি সুদর্শন ঘোষ দস্তিদারের আন্ডারে চিকিৎসারত ছিলেন। আমি সারা রাত ওনার পালস ধরে বসে থাকতাম। তাই যারা আজকে টুইটারে লিখছে যে আমি নাকি বিশ্বাসঘাতক, তারা বোধহয় তখন জন্মায় উনি। হ্যাঁ, আর আমি 5খানা নির্বাচনে লড়াই করেছিলাম উনি বলেছিলেন বলে। 96 থেকে শুরু করে কখনো তৎকালীন মুখ্যমন্ত্রী, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো মেয়র, কখনো চিফ হুইপের বিরুদ্ধে বামফ্রন্টে মার খেয়েছি, সেখানে আটকে রেখেছে রাত্রির বেলা, তবু লড়াই কিন্তু ছাড়িনি, লড়াই ময়দানে ছিলাম। কেননা আমার একটা রাজনৈতিক পারিবারিক একটা পরিচয় আছে। একদম কাকলিদি, সেই জন্যই আপনি মানবেন আপনাকে নিয়ে অনেকের বিস্ময় এত বেশি যে আপনি 4 দশকেরও বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় রাজনীতি করেছেন। আপনি এমপি হওয়ার আগে অন্তত 22 বছর একেবারে বিরোধী হিসেবে, এবং বিরোধী মানে রাস্তায় আন্দোলন করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারা দুজনেই এই মুহূর্তে দিল্লিতে আছেন, সেখানে আপনি 20 জনকে লিড করছেন, লোকে বলছে সংখ্যাটা নাকি আরও বাড়তে পারে। সেইখানে আপনার সরে যাওয়াটা, আপনার এই বেসিক এনডিএকে সমর্থন এবং তার আগে থেকে দল নিয়ে ক্ষোভ, প্রকাশ্যে ক্ষোভ, একাধিকবার ক্যামেরার সামনে আপনি বলেওছেন, এইটা এই জন্যই বিস্ময়ের। তার কারণ আপনি তো অন্য কেউ নন যারা 2011 সালের পরে এসছে। এমন কি হলো যাতে ওই 22 বছরের আন্দোলন যার সঙ্গে করলেন আজকে এই মুহূর্তে আর তার সঙ্গে নেই, একেবারে অন্য মেরুতে গিয়ে সমর্থন দিচ্ছেন? কি হলো? আরজিকরের মতন হিংস্র ঘটনা, এরকম অমানবিক ঘটনা আমি আমার জীবনে দেখিনি, বা সারা পৃথিবীতে কোথাও ঘটেছে বলে জানি না। আমার তো সারা পৃথিবী ঘোরা আছে, শিক্ষাঙ্গন দেখা আছে, এবং আরজিকরে আমার পড়া আছে। একজন ডাক্তার মেয়ে কর্মরত অবস্থায় তার নিজের কাজের জায়গায় নৃশংসভাবে ধর্ষিতা এবং খুন হলেন, আর প্রমাণ লোপাটের জন্য একটা ফ্লোরের দেয়াল ভেঙে দেওয়া হলো। এরকম ঘটনা কিন্তু সচরাচর পৃথিবীর ইতিহাসে নেই। এটা বলতে পারেন সবচেয়ে বেশি মানসিক একটা ধাক্কা খাওয়ার জায়গা। এছাড়া বাংলার যে অনুন্নয়ন, বাংলাতে যে শিল্প আসেনি, এবং বাংলার থেকে লাখো লাখো শ্রমজীবী মানুষ বাইরের রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন, এখানে যে শিক্ষা ক্ষেত্রে, নিয়োগ ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে যে অন্যায় হয়েছে, অনৈতিক আচরণ হয়েছে, তার বিরুদ্ধে আস্তে আস্তে করে আমাকে চিন্তা করতে বাধ্য করেছে পরিস্থিতি। আমার মতনই বাকি যে আরো 20 জন রয়েছে আমার সঙ্গে আজকে সই করেছেন, সবাই এটা নিয়ে আলোচনা করত, কিন্তু নির্বাচন সামনে ছিল বলে আমি কিন্তু মুখ খুলিনি। 2026-এ আমি চাইছিলাম এবং আমি বিশ্বাস করতাম যে দল আবার জিতবে, চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জনাদেশ তার বিরুদ্ধে গেছে, দলের বিরুদ্ধে গেছে। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন যে আমাদের মনে যে দুঃখ, বেদনা, ক্ষোভ, অন্যায়ের প্রতি প্রতিবাদ করার যে স্পৃহা, বাংলার মানুষেরও কিন্তু তাই। তাহলে কাকলিদি, উনি যদি আবার বিপুল সমর্থনে বা সংখ্যাগরিষ্ঠ আসন জোগাড় করতে পারতেন, তাহলে আপনারা এই ইস্যুগুলো, যেগুলো আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, অত্যন্ত জেনুইন ইস্যু এবং মানুষ খুব কষ্ট পাচ্ছেন এবং পেয়েছেন সেই সময়, সেইগুলো নিয়ে সরব হতেন না। এটা ভুল কথা। মানুষ বড় কাঁদছে, তাই জন্যই মানুষের পাশে এখন থাকা। আগামী দিনে কি হবে সেটা তো আমরা জানি না, কেননা একটা সরকার ক্ষমতায় থাকলে তার পুরোধা হিসেবে মানুষের স্বার্থে যতটা কাজ সুষ্ঠুভাবে করা যায় এবং অর্থনৈতিক দুর্নীতির মধ্যে না জড়িয়ে পড়ে দলটা যদি সামনের দিকে যেত, তাহলে একটা অন্য পরিস্থিতি হতো। কিন্তু যে জায়গায় আমরা আজকে দেখতে পাচ্ছি পঞ্চায়েত স্তর থেকে উঠে এসে, কাউন্সিলর স্তর থেকে উঠে এসে অর্থনৈতিক যে অন্যায় তাতে জড়িয়ে পড়েছে, তাতে করে আমি লজ্জিত। এবং এত বছরের যে লড়াই, সেই লড়াইকে সম্মান দিতে মানুষের স্বার্থে এবং দেশের স্বার্থে, দেশকে সুরক্ষিত রাখতে, আজকে কিন্তু দেশেরও একটা বিপদ আছে, মাথায় রাখতে হবে। সব কিছুকে একসঙ্গে করে আমরা মানুষ এবং দেশের স্বার্থে কাজ করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। এখানে কে জিতে বসে আছে বা কে জেতেনি এটা বড় নয়, দেশটাই কিন্তু বড়। বেশ।
কাকলিদি, এখানে আমার পরের প্রশ্ন থাকবে স্পেসিফিক প্রশ্ন, যে আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই যে মিটিং, দুটো প্রশ্ন, সেটার অ্যারেঞ্জ কে করলো? মানে আপনারা বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি বিজেপি থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হলো আপনাদের সঙ্গে? এবং দ্বিতীয় প্রশ্ন, সংখ্যার বিচারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে বলছেন যে এই সংখ্যাটা আপনি যাদের নেতৃত্ব দিচ্ছেন এটা 20-তে থেমে থাকবে না, এটা আরও বাড়তে পারে। তো এই দুটো পরপর প্রশ্ন, কারা আগে যোগাযোগ করলো? দেখুন, মনে যে দুঃখটা, আমাদের মনে যে ব্যর্থতা মানুষের স্বার্থে কাজ করার, এবং রাজনৈতিক পরিসরে আমরা যেভাবে আহত হয়েছি, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি, আমার 67 বছর বয়স, আমি 40 বছরের বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছি, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এখানে এসেছি, আমি সুখের পায়রা নই কিন্তু। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখতে পাচ্ছি যে অন্যায় ভরে গেছে, তখন কিন্তু আমার যে মনের দুঃখটা, এই দুঃখটা যখন অন্যান্য সতীর্থদের মধ্যেও দেখলাম, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে এলাকার উন্নয়ন এবং আমাদের রাজ্যের উন্নয়ন এবং দেশের সুরক্ষা মাথায় রাখা উচিত। আমরা সেই জন্য ওই চিঠিটা দিয়েছি যে আমরা আলাদা বসে আলাদা কাজ করতে চাই। এবং অন্য যে প্রশ্নটা আপনি বললেন যে কে যোগাযোগ করেছে, এই যোগাযোগটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি সবার সঙ্গে যোগাযোগ করেছেন। আর আমার মনের দুঃখটা জানতে পেরে তারপরে এরা আবার এদের মধ্যে থেকে যারা 20 জন, তার মধ্যে থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং যেহেতু আমি দলের এখানে মুখ্য সচেতক, সেই চিঠিটা আমার নামে গেছে, 20 জন সই করেছে, এবং এতে কিন্তু আমরা সাধুবাদই পাচ্ছি। আর আরো যারা আছেন তারাও যোগাযোগ করছেন। মানে সংখ্যাটা 20 থেকে বাড়তে পারে, আরো বাড়তে পারে। কাকলিদি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে শুভেন্দু অধিকারী নিজে যোগাযোগ করেছিলেন। আমি এখানে আমার পরের প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে আপনারা একেবারে সংখ্যার বিচারে সংখ্যাগরিষ্ঠ এই মুহূর্তে আপনার সঙ্গে, তো এবার কি সিম্বলের দাবি করবেন বা আসল তৃণমূল বলে আপনারা দাবি করবেন? এইটা কিভাবে ভাবছেন? দেখুন, কোনো কিছু আসল নকল হয় না। মানুষের সাথে কাজ করতে গেলে কোনো পোস্ট ছাড়াও কাজ করা যায়, কিন্তু আমরা মানুষের দ্বারা নির্বাচিত এবং মানুষের মতামত আমরা গত নির্বাচনে জানতে পেরেছি, সেই মতামতকে সম্মান জানানো হয়েছে। আমরা আগে কাজ তো করি, তারপরে কি আমরা পরে যেরকম সময় বদলাবে আমরা চিন্তা ভাবনা করব। আমি বলছি যে আপনারা খুব পরিষ্কার বলেছেন যে এনডিএর কে আপনারা সমর্থন করবেন। একটু যদি এই ভাবনাটা ক্ল্যারিফাই করেন যে ধরুন খুব গুরুত্বপূর্ণ মহিলা সংরক্ষণ বিল আছে, তারপরে এক দেশ এক ভোট বিল আছে, এই বিলগুলোর ক্ষেত্রে আপনাদের অবস্থান আপনারা কি এখন মানে স্থির করে নিয়েছেন? যখন বিল আসবে তখন দেখবো। এখন তো সংসদে অধিবেশন নেই, অধিবেশনে কি আসবে দেখে নিয়ে চিন্তা ভাবনা করা হবে। আজ তো সবে চিঠিটা দেওয়া হয়েছে। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কোনো সংসদ বলে, অনেকে বলছেন কোনো সাংসদ বলে আপনাকেই মিন করা হয়েছে, এই রকম ইঙ্গিত করেছিলেন যে আপনি আপনার পুত্র জন্য টিকিট চেয়েছিলেন, সেটা পাননি, সেই জন্য আপনি অভিমানী। কি উত্তর দেবেন আপনি? আমি কোনো টিকিট চাইনি। আইপ্যাক বাড়ি বাড়ি ঘুরে লোককে বলেছিল কাজ করতে, বছর 2 ধরে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে। ও শুধু নয়, 70 জন বিধায়ক, সিটিং বিধায়কের নাম কাটা হয়েছে, 70 জন বিধায়ক, এবং 70 জন যারা কাজ করছিল এলাকায় সসম্মানে গৌরবের সাথে, তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি এবং সবটা করেছে আইপ্যাক। এই সর্বনাশটা পার্টির হয়েছে আইপ্যাকের জন্য। আইপ্যাকের মতন সংস্থা একটা পার্টি তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আপনি বারবার বললেন যে সুখের পায়রা নন। আপনাকে যদি বলি যে আইপ্যাক বেশি দায়ী না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই আইপ্যাক কে যারা এনেছেন তারা বেশি দায়ী, আপনি কি বলবেন পার্টি তুলে দেওয়ার জন্য? আমি কোনো কারণ নামে এখানে কুৎসা করতে বসে নেই, কিন্তু নীতি নিয়ে আমাদের লড়াই, মানুষের স্বার্থে কাজ করা নিয়ে আমাদের লড়াই, দেশের স্বার্থে আমাদের লড়াই। আমাদের দেশ যে বিপন্নতায় ভুগছে, সেজন্য আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করে দেশকে সুরক্ষিত রাখতে চাই। আমরা দেশ গঠনে অংশগ্রহণ করতে চাই, রাষ্ট্র গঠনে কাজ করতে চাই, আমাদের রাজ্য গঠনে কাজ করতে চাই, মানুষের স্বার্থে কাজ করতে চাই। আমার শেষ প্রশ্ন, যে দেশ গঠন এবং কাজ করার ক্ষেত্রে আরও কি সুবিধা হবে না যদি মন্ত্রিসভার আপনারা পার্ট হন?
সেটা পরে ভাবা যাবে। আগে তো এই সিদ্ধান্তটা জমা দেওয়া হলো, নিজেরা আলাপ আলোচনা করে আমরা দেখব যে আমরা যদি এখন কাজ করতে পারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় মানুষের স্বার্থে, যারা নির্বাচনে কিন্তু মত দিয়েছেন আমাদের বিপক্ষে, তাদের মতকে মান্যতা দিয়ে, তাদেরকে স্বীকৃতি দিয়ে আমরা তাদের স্বার্থে কাজ করতে চাই। তাহলে কি লোকসভার ছবিটা কিরকম হবে? মানে দুটো তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, কাকলিপন্থী তৃণমূল, এইরকম বিভাজন হলো? মানে আমি বলছি চেহারাটা কিরকম হবে? বসার জায়গা তো আমার ধারণা চিঠিতে, ছোট্ট মানুষ, আমি ক্ষুদ্র মানুষ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলছি আপনি 20 জন সংসদীয় রাজনীতিতে, কাকলিদি আপনিও মানবেন, এই 20 জন সংখ্যাটা বিপুল। 20 জনের আপনি নেত্রী, এই মুহূর্তে 28 জনের মধ্যে 20 জনের আপনার সঙ্গে, আপনার নেতৃত্বে তারা সই করেছেন, স্বাক্ষর, সেই সই মাননীয় স্পিকারের কাছে গেছে। সুতরাং আপনি ক্ষুদ্র বলতে পারেন বিনয় করে, কিন্তু আমি বলছি এর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের প্রত্যেকে যৌথ নেতৃত্বে, কিন্তু আপনার তো বটেই। আমি বলছি এর ভবিষ্যতে আমরা কি দেখতে চলেছি? দুটো তৃণমূল নাকি একটা তৃণমূল কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে? আমি একজন কর্মী হিসেবে থাকতে চাই, কর্মী হিসেবেই কাজ করতে চাই, যার জন্য মাসখানেক আগে আমি জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে বলেছিলাম আমি কর্মী হিসেবে থাকতে চাই। কিন্তু এমন সব লেলিয়ে দিয়েছিলেন যে যারা আমায় গালাগালি দিল দুবেলা, তাদের কিন্তু কোনো পারিবারিক ইতিহাস নেই রাষ্ট্র গঠনে, তাদের পারিবারিক ইতিহাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 40 বছর কাজ করার। আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছি তখন বোধহয় যে সবচেয়ে বেশি গালাগালি দিচ্ছে সে স্কুলে পড়তো। সুতরাং আমি তো খুব নগণ্য মানুষ, আমি কি করব? আমি মানুষের কাজ করব। কাকলিদি, রাষ্ট্র গঠনের কথা হচ্ছে, আমি একদম সাম্প্রতিক ইতিহাস বলি যে শিবসেনা যখন ভাঙলো তখন কিন্তু একনাথ শিন্ডের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ শিবসেনা এনডিএ শরিক হয়ে গেল এবং কার্যত সিম্বল পেল। এনসিপি, আপনার মনে থাকবে খুব বেশি দিন আগে নয়, অজিত পাওয়ার তখন বেঁচে, সংখ্যাগরিষ্ঠ এনসিপি সাংসদ এই রকমই তারা অজিত পাওয়ারের সঙ্গে চলে গেলেন এবং এনডিএ শরিক হলেন। আজকে অফিসিয়ালি এনডিএ শরিক আপনারা একেবারে ঘোষণাও করেছেন। আমি বলছি এবার নেক্সট কি আপনারা কি সিম্বলটা দাবি করবেন? আবার বলছি 28-এর মধ্যে 20, আমি যদি 20ও ধরি সেটা তো মেজরিটি আপনার সঙ্গে, মোর দ্যান 2/3। আমরা চিঠি দিয়েছি, এখন অবধি কোনো উত্তর আসেনি, এবং কাজ করতে গিয়ে যদি আমরা দেখি যে আমরা ভালোভাবে কাজ করতে পারছি, মানুষ আমাদের নিচ্ছেন, আমাদের সঙ্গে মানুষ আছে, আমরা মানুষের দরবারে যাব এখান থেকে ফিরে গিয়ে, এলাকার মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে যে মতামত মানুষ দেবেন আমরা সেই পথে চলব। আমার শেষ প্রশ্ন, রাজ্যের মানুষের এবং এলাকার মানুষের কাছে আপনি যাবেন, কিন্তু কিছুদিন আগে ভোটে বিজেপির বিরুদ্ধে লড়েছেন এবং বিজেপি বিরুদ্ধে যারা ছিলেন তারা, আমি ধরে নিচ্ছি, আপনাকে ভোট দিয়েছেন। তো এই বিজেপিরকে সমর্থন করার ইস্যুতে যদি তারা অখুশি হন? আমি তো বললাম মানুষের কাছে যাব, তাদের মতামত নেব, আমরা মিটিং ডেকে কথা বলবো, প্রত্যেকে যে যার এলাকায়। আমরা এলাকার স্বার্থে গেছি, আমরা এলাকার উন্নয়নের স্বার্থে গেছি। অনুন্নয়ন যেখানে যেখানে রয়েছে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, আরজি করের মতন ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা ঘটেছে, তার কোনো সুরাহা আজ অবধি হয়নি কিন্তু। এবং বাংলার বুকে আমরা যেভাবে দেখেছি যে সবাই তো মিথ্যে কথা বলছে না, এই যে ধরুন একটা পঞ্চায়েতে ঘর দিতে গেলে টাকা নেওয়া, জলের লাইন দিতে গেলে টাকা নেওয়া, বিভিন্ন জায়গায় যেগুলো ঘটেছে এগুলো তো অন্যায় হয়েছে। সেই অন্যায়ের যদি আমরা দায় স্বীকার করে মানুষের কাছে গিয়ে তাদের মতামত নিই, তাহলে আমার মনে হয় যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। কাকলিদি, একটা ব্যক্তিগত অনুষঙ্গ, আপনি আরজি করের কথা বলছেন, আমার মনে আছে দুটো, একটা যুক্তিতক্ক এবং এই স্টুডিওর ঘণ্টাখানেকের শোতে দলের প্রতিনিধি হিসেবে আপনি এসেছিলেন এবং তখন আপনার বক্তব্যর এমন কিছু বক্তব্য ছিল যেটা দল কিন্তু সহজভাবে নেয়নি এবং আপনিও যেটা মনে করেছিলেন সেটা হয়তো সম্পূর্ণ বলতে পারেননি। আমি বলছি দলের মধ্যে এই যে ইস্যুগুলো আপনাদের যন্ত্রণা দিয়েছিল, আরজি কর, শিক্ষা দুর্নীতি, এইগুলো নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে কথা হয়েছে যে আপনারা দলের ভেতর থেকে যন্ত্রণা পাচ্ছেন, অথচ দল সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়েছে, আপনাদেরই স্টুডিওতে পাঠানো হয়েছিল, তো এই নিয়ে কোনো কথা হয়েছিল? এটা আপনি সঠিক কথাই বলেছেন, সেই সময় আমাদের কিছুটা মুখ বন্ধ ছিল। এবং আর একটা বিষয় ছিল, যা আমরা বলেছি সেটা কিন্তু সবটা আমাদের বক্তব্য নয়। আপনাকে আমাদেরই একজন সতীর্থ প্রাক্তন সাংসদ বলেছেন যে স্পোক্সপারসন হিসেবে তাদেরকে লিখে দেওয়া হয়েছিল, তাই তিনি বলেছেন। সেরকমভাবে কিন্তু এই আইপ্যাকই আমাদের লিখে দিত, অফিস থেকে লিখে দিত কি বলতে হবে, তার বাইরে আমরা যেতে পারতাম না। সুতরাং সে যন্ত্রণা তো আমাদের ছিল।
বলেছিলেন দলকে যে এই বিষয়গুলোতে মানুষের ফিডব্যাক অন্যরকম? অনেক কিছু বলেছিলাম, বকুনিও খেয়েছিলাম, অবজ্ঞাও, অবহেলা সবকিছু সহ্য করতে করতে আর পারা গেল না। অনেক ধন্যবাদ কাকলিদি। নিঃসন্দেহে আপনি খুব ছোট মানুষ, কর্মী বললেন, কিন্তু আপনার নেতৃত্বে যে অংশটা তৈরি হলো, পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশের নজর সেইখানে। আবার বলছি, সংখ্যা খুব বড় ব্যাপার। 28-এর মধ্যে 21 জনের স্বাক্ষর আছেন কাকলি ঘোষ দস্তিদারকে নেত্রী মেনে। অনেক ধন্যবাদ কাকলিদি। অবশ্যই কৃষাণুর উত্তরে আসবো। আইপ্যাক লিখে দিত, আচ্ছা এখন আইপ্যাক তো নেই, এখন কে লিখে দিচ্ছে? তো এই স্টুডিওতে এলে আমি জানি না, তুমি আমাকে কখনো পড়ে দেখতে বলো না। টকিং পয়েন্টস নিশ্চয়ই পার্টির অবস্থান, পার্টি লাইন নিশ্চয়ই পার্টি সবসময় দেয়, কিন্তু তার বাইরে কেউ কি বলতে হবে সেটা নিজস্ব বিবেক বা নিজের বিচার বুদ্ধি, নিজের রাজনীতি, নিজের দলের অবস্থান, এই সব দিকে ক্ল্যারিটি হয়। আমার এগুলো জানা নেই। উনি অনেক দিন রাজনীতি করেছেন, উনি অনেক সিনিয়র মানুষ, উনি হয়তো অনেক বিশেষ বিশেষ ঘটনা জানেন। আমি অন্তত আমার কাছে যা আছে যে সম্ভবত গত 27শে মে উনি আমার রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে একটা দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে উনি একটা চিঠি দিয়েছিলেন, এবং তারপরে 20 তারিখে, তার আগে আমার নেত্রী এই চিঠিটা, এটা ওম বিড়লা, যিনি স্পিকার পার্লামেন্টের, ওনাকে, লোকসভা স্পিকার, ওনাকে দিয়েছিলেন যে আমাদের চিফ হুইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি জানি না যে চিফ হুইপ চেঞ্জ হয়ে গেছে, এটা তো আমরা পাবলিক স্পেসেও যারা সোশ্যাল মিডিয়া বা খবর রাখি, মিডিয়াতেও এটা এসছে যে তৃণমূল তার চিফ হুইপ চেঞ্জ করে দিয়েছে। তো তারপরে চিফ হুইপ হিসেবে যদি কেউ করে তাহলে তো সেটা তো ইললিগাল বা ইললেজিটিমেট ব্যাপারটা হচ্ছে। আবার আমি তো মানে দীর্ঘদিনে অনেক কারোর অনেক অভিজ্ঞতা আছে, আমরা অনেক স্টিং অপারেশন দেখেছি, অনেক ভিডিও দেখেছি, হ্যাঁ, সেই ভিডিও জনিত অনেক সখ্যতা হয় বা অনেক শত্রুতা হয়, আমার জানা নেই। আমি একটা জিনিস বলতে পারবো, আমি বলছি যারা তদন্ত করেছেন তারাও প্রায় রিটায়ার করে গেছেন, বলছি তারও তদন্ত করুক না, আমি তো আহ্বান জানাবো রাজ্য সরকার, ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র সরকার, নারদার তদন্তটা ভালো করে হোক। আচ্ছা, 16 থেকে 26-এ 10 বছর পরে 1 ডিকেড। আমি বলছি, আরে অভিযোগটা তো তৃণমূল কংগ্রেস করেনি, উনি যাকে এখন সমর্থন জানাচ্ছেন সেই দলেরই করেছিল। যাই হোক, তহবিলের কথা যেহেতু তুমি বললে, তৃণমূলের তহবিল হচ্ছে যেই প্রায় 2.5 কোটি ভোট তৃণমূল পেয়েছে, এবং যদি মানুষের নাম অযাচিতভাবে কাটা না হতো তাহলে প্রায় 3 কোটি মানুষের, 3 কোটি মানুষ হচ্ছে তৃণমূলের তহবিল। তারা নেত্রীর সাথে ইনারা একটা করে কর্মী সভা ডাকুক নিজের নিজের এলাকাতে, দেখি কত কর্মী সভা বিজেপি সাপোর্ট ছাড়া জড়ো করতে পারে। ফান্ডে আছে প্রায় 2000 কোটি টাকা, কিন্তু বলছে যে আসল পুঁজি হচ্ছে মানুষ। সে হতেই পারে। শুনুন, আমি তিনটে সেন্টেন্স বলবো। একটা হলো আজকের এন্টার এই ভাঙনে লাভ বিজেপির হয়েছে ন্যাশনাল লেভেলে, এবং আমি আপনাকে ভেতর থেকে খবরটা বলছি যে অমিত শাহর সরাসরি সমর্থন ছিল, শুভেন্দু অধিকারীর উপর অ্যাসাইনমেন্ট ছিল, এই পুরো ব্যাপারটা বললেন যে শুভেন্দু অধিকারী ফোন করেছিলেন। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু অপশন এখন খুব কম। যে ঐতিহাসিক কারণে তিনি দল ভেঙে এসে বামেদের পরাজিত করেছিলেন, আজকে সেই সময় আবার এসেছে ঐতিহাসিকভাবে কংগ্রেসের সাথে বিলীন হয়ে যাওয়া, তাহলে তার ওনার মানটা অন্তত রক্ষা হবে। থার্ড যেটা বলছি, আমি নিশ্চিত, আমি সুমনদা, যে এই যে তৃণমূল কংগ্রেস, এটা যদি 1%ও ভোট পায়, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েই ভোটটা হয়, কাকুলি দেবীর দিকে তাকিয়ে হয় না। সুমন, আমি একটা কথা বলি, আজকে কাকুলি দেবীর একটা ইন্টারভিউ আপনি দেখালেন, আমার জাস্ট দুটো লাইভ হলো, লাইভ দেখালেন তো। খুন, ধর্ষণ, পাচার, রাহাজানি, আরজিকর, বকটুই, মধ্যমগ্রাম, বারাসাত, সব তো এনাদের সামনে হয়েছে। শিক্ষিত মানুষ, এরা ক্রিম অফ দ্য সোসাইটি। মধ্যমগ্রামটা কোন জেলা? মধ্যমগ্রামটা কোন জেলা? একবারও মনে হলো না প্রতিবাদ করি? একবারও মনে হয়নি? আজ কামদুনি, আজ যখন দল ক্ষমতার বাইরে চলে গেল, এরা হচ্ছে রাজনীতির সেই স্বার্থান্বেষী শ্রেণী যারা ক্ষমতার সঙ্গেই শুধু থাকতে জানে, ক্ষমতার বাইরে থাকতে জানে না। 2 নম্বর একটা কথা বলি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন। 1977 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় হেরেছিলেন, 2011 সালে বুদ্ধবাবু হেরেছিলেন। কখনো দেখেছেন মানুষ তাদের পিছনে পচা ডিম নিয়ে ছুটছে, রাস্তায় কোথাও গেলে চোর 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 বলছে? আমি বলছি বামফ্রন্টে, সুমন, এখানে আরেকটা কথা প্যারালালি বলতে হবে। একজন নেতার নাম বলো যার বাড়ি থেকে গোপন কুঠরি বেরোচ্ছে, যার বাড়ি থেকে ত্রাণের মাল বেরোচ্ছে। আমি বলছি তফাৎটা কি ভয়ঙ্কর। আপনার কথা সূত্র ধরেই বলছি। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে, এটা গণতান্ত্রিক পরিসরে হার জিত আছে।
রাজীব গান্ধীও হেরেছিলেন, ইন্দিরা গান্ধীও হেরেছিলেন, অনেক বড় বড় নেতারা হেরেছেন, আবার কামব্যাক করেছেন, তাদের এই পরিস্থিতি ফেস করতে হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের জন্য লজ্জা পাওয়া উচিত হয়নি। লজ্জা কোথায় পাওয়া উচিত হয়েছিল জানেন? যখন আমার শহর কলকাতায়, আমার বাংলায় এখনো ফুটপাতে অভুক্ত শিশুরা শুয়ে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেতাদের কলেজের ইউনিয়ন রুম থেকে বান্ডিল বান্ডিল নোট উই পোকায় খেয়ে নিচ্ছে, সেইটা যখন বেরোয়, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মানে রুচির কারণে সুমন যোগ করলো না, আমারও যোগ করতে খারাপ লাগছে। আমি খাট বিছানা ইউনিয়ন রুমে কেন থাকবে আমি সেসব বাদ দিচ্ছি, কিন্তু গোপন কুঠরি এবং সরকারি স্ট্যাম্প নেওয়া, মানে বাড়ি সমান ঘর সমান শুধু ত্রাণ সামগ্রী বেরোচ্ছে এক এক নেতার অফিস আর বাড়ি থেকে, এ কোথা থেকে আসে? আমি বলছি এইখানে ছবি দেখাবো, আরেক গোপন কুঠরি যে সামনে এসছে, তবে তার মধ্যে দুর্ভাগ্যবশত আমাদের কাছে, পুলিশের কাছেও নেই, আমাদের কাছেও নেই যে কি ছিল, কি পাওয়া যাবে, তার কারণ সেই লকটা খোলা যায়নি। দেখুন, রাজ্যে পালা বদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরে। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ, এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালা বদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরে, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয়, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা, এটা আমাদের হাতে তৈরি হয় না, ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারমিশন না নিলে পাবো না, ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে শেষ অবধি খোলা যায়নি ডিজিটাল লক, কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে, কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিন। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুনুন, রাজনীতির স্ববিরোধিতার কথায় আসছি না, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো যে সময় বিজেপির কর্মীরাও তো খুব লড়াই করেছেন একটা সময় ধরে। আপনার যে একটা যুক্তিতক্ক অনুষ্ঠানে দেখেছিলাম, অগ্নিমিত্রাদি এবং কাকলি ম্যাডাম ছিলেন, এবং এই যে তাদের মধ্যে যে সম্পর্ক, সেই ক্লিপিংস আবার মানুষের মনে আসবে, আপনারা দেখাতেও পারেন, করে ভাইরাল হলে। উনি শাড়ি টাড়ি ছাপেন, কিন্তু আজ ওনার বক্তৃতাতে দেখলাম যে উনি ভালো নাটকও করতে পারেন। ডোন্ট টক লাইক দ্যাট উইদাউট নোয়িং। আপনি জানেন না কার সঙ্গে কথা বলছেন। এবং ব্যক্তিগতভাবে আমি জানতাম যে ওনার নামটা, আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি। এবার এই যে তারপর এনডিএ বা বিজেপি তারা সামলাবে কি করে এই ব্যাপারটা? অর্থাৎ রাজনীতি তো শুধু নীতির নয়, তার মধ্যে ব্যক্তি ভাবনা, ব্যক্তিদ্বন্দ্ব, এই জায়গাগুলোও তো আসে। সেই জায়গায় কিন্তু আগামী দিনে বিজেপি বা এনডিএ একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতেও পারে।
স্বপনদা, পোস্টপল ভায়োলেন্সের পর যে ধরনের অত্যাচার হয়েছিল তারপরেও আমাদের পরিষদীয় দল বিধানসভায় 2-5 জন গেছে, কিন্তু আমরা অটুট ছিল। কিন্তু যেহেতু তৃণমূল একটা পরিবারবাদী দল, তারা একবার হারলে সেই দলটা যে শেষ হবে এটা প্রত্যেকেই জানতো, এটা নতুন কিছু নয়। তার জন্যই আজকে সর্বত্র ভাঙন, তারা আলাদা জায়গা খুঁজছে, আলাদাভাবে তারা দলকে নতুনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেটা মমতা এবং অভিষেক প্রকাশ্যে যেখানে সংঘাত হয়েছে সেখানে আপনার তো আপনার দলের নেতা এবং কর্মী এবং নিচু স্তলার কর্মীদেরও বোঝাতে হবে। নিশ্চয়ই আমরা বোঝাবেন যে যাদের সঙ্গে লড়াই করে তারা, মানে আমি বলছি প্রাণ সংশয় করে জেল খেটে তারা দলটাকে ক্ষমতায় নিয়ে এলো, তারা ভুল বুঝবে না? শোভন, রাজনীতিতে আমরা তো আমাদের শরিক দল হিসেবে যদি ওদেরকে অ্যাকসেপ্ট করে, দিল্লি যদি করে, ওরা শরিক দল হিসেবে যাবে। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, এনডিএর শরিক দলের মধ্যেও সঙ্গেও আমাদের লড়াই হয়েছে সরাসরি, অনেক রাজ্য হয়েছে। তো এখানে হয়তো ওদের সঙ্গে আমাদের সরাসরি লড়াই হবে, সেটাও হতে পারে। কি হবে এটা তো কেন্দ্রের আমাদের অনেকে বলছে যে মন্ত্রিসভা শিগগিরই সম্প্রসারিত হবে, আবার মানে অন্যরকম ছবি দেখবো না তো, যে এই 20 জনের মধ্যে 2 জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী হলেন। হতেই পারে, অবশ্যম্ভাবী কি আছে? হ্যাঁ, শরিক দল তো হতেই পারে, কোনো অসুবিধা নেই। অবশ্যম্ভাবী কি আছে? আচ্ছা, বেশ বেশ বেশ, আমি সব পরিস্থিতিকে গ্রহণ করতে তৈরি আছি। আমাদের আপত্তির জায়গা কোথায়? আমাদের প্রশ্ন হচ্ছে, যারা আইন ভাঙলো, যারা চুরি করলো, যে সমস্ত এমএলএ বা সাংসদদের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ আছে, তারা প্রোটেকশন পেয়ে গেল না তো? তোমরা সাপোর্ট করার বিনিময়ে একটাই উত্তর, মমতা ব্যানার্জি তার 15 বছরে ফাইল খুলবো সব আমার কাছে জমা আছে বলে। কেন প্রধানমন্ত্রী বলেছেন সবকা হিসাব হোগা? আর আমরা কিন্তু ক্ষমতায় আসার পর প্রত্যেকের হিসেব করছি। আমি এবার একটু ছবিটা পাল্টানো বলি। দেখুন, অনুষ্ঠানের শুরু থেকে বলছি ছবিটা কি দ্রুত পাল্টে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোনা যাচ্ছে মালা রায় কাউন্সিলরদের মিটিংয়ে ডেকেছিলেন। এই মুহূর্তে তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা কত? 144 জনের মধ্যে 138 জন। তাদের মধ্যে 10 থেকে 15 জনের বেশি নাকি হাজির হওয়া সম্ভব নয় বলে দিলেন। সেই জন্য মিটিং ক্যান্সেল হয়ে গেল। শটান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গেলেন, মিটিংটা সেদিন হয়নি এবং 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মিটিং ক্যান্সেল হলো। কি বিস্ময়কর, আজকে কর্পোরেশনে পুর কমিশনার মিটিং ডেকেছিলেন, সেখানে কিন্তু 24 জন তৃণমূল কাউন্সিলর হাজির হয়ে গেলেন। মানে যারা শনিবার যেতে পারেননি তারা কিন্তু সোমবার গেলেন। আমি আবার বলছি, ছবিটা খুব দ্রুত পাল্টাচ্ছে পুরসভা স্তরে, বিধানসভা স্তরে এবং অবশ্যই আজকে আমরা দেখলাম সংসদ স্তরে, মানে জাতীয় স্তরে। রবিবার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়, কিন্তু সূত্রের খবর তৃণমূল ভবনে ডাকা এই বৈঠকে বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই আসতে চাননি, ফলে বৈঠক বাতিল করে দিতে হয়। অথচ এর 24 ঘন্টারও কম ব্যবধানে সোমবার পুর কমিশনারের ডাকা বৈঠকে হাজির হলেন উত্তর কলকাতার প্রায় 50% তৃণমূল কাউন্সিলর। এলেন একজন তৃণমূল বিধায়কও। পুর কমিশনারের ডাকা বৈঠকে উত্তর কলকাতার 55 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে উপস্থিত হলেন 24 জন। কর্পোরেশনের কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ করে রাখা যায় না। নিশ্চিতভাবে মেয়র সাহেবের কিছু সমস্যা হয়ে থাকতে পারে, মেয়র সাহেব পদত্যাগ করেছেন, কিন্তু কর্পোরেশন আটকে থাকবে না। এখনো পর্যন্ত আমরা কাউন্সিলর পৌর প্রতিনিধি রয়েছি, আমাদের দায় রয়েছে জনগণের, যেহেতু আমরা ভোটে জিতে এসেছি, আমাদের দায়িত্ব একটা থেকেই যায়, আমাদের ওয়ার্ডের প্রতি আমাদের দায় আছে, তো সেক্ষেত্রে আমরা সেই দায়িত্ব পালন করতেই এসেছি। পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তৃণমূল দলটাই যদি না থাকে তাহলে তৃণমূলের পৌরসভা কোথায় থাকবে, আর জেলা পরিষদ কোথায় থাকবে, আর বিধায়করা সাংসদরা কোথায় থাকবে? দলটাই তো থাকবে না বলে মনে হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে কর্পূর যেভাবে উবে যায়, সেরকম তৃণমূল কংগ্রেস দলটাও কর্পূরের মতো উবে যাচ্ছে। এদিকে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করায় কলকাতা পুরসভার প্রশাসক পদে বসানো হলো পুর কমিশনার স্মিতা পান্ডেকে। পুর নগরোন্নয়ন দপ্তর তাকে নিয়োগ করলো। অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কুমুদ রঞ্জন মল্লিকের কবিতায় আছে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ। তবে নদীর ভাঙন নয়, দলের ভাঙন সামলাতে গিয়েই তৃণমূলের একেবারে হিমশিম দশা।
যে তৃণমূল গত 1.5 দশকে একটার পর একটা দল ভাঙিয়েছে, আজ তাদের লোকসভায় ভাঙন, বিধানসভায় ভাঙন, এমনকি একটার পর একটা পুরসভাতেও ভাঙন। কেউ কেউ বলছেন গোটাটাই আসলে কর্মফল, হালের পরিভাষায় যাকে বলে কর্মা। আজ যারা ক্ষমতার জোরে উল্টো দিকে ভাগ বসান, কাল তাদেরই কোণঠাসা হয়ে বলতে হয়, কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।